কে যেন বলেছিল কারো ক্ষতি করতে চাইলে তার ঘরে আগুন লাগাও। এ আগুন কিন্তু ঘর পুড়িয়ে ফেলা নয়, এ হলো শান্তির নীড়ে অশান্তি সৃষ্টি করা। ঠিক তেমনি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ঘরে কি কেউ আগুন লাগাচ্ছে, নাকি কাকতালীয় ঘটনা সব সাজানো নাটক মনে হচ্ছে? আসলে কি? আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেলটির নিয়মিত আয়োজন গোড়ায় গলদে, সঙ্গে আছি আমি কাজী লুৎফুল কবির। চলুন গোড়ার কথায়। আচ্ছা বলুন তো, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়ার কথা আপনাদের মনে আছে কিনা? জন্ম নেয়া মাত্রই বিশ্বের চতুর্থ বিষাক্ত সাপ রাসেলস ভাইপার। মনে পড়ে 23-24-এর দিকে রাসেলস ভাইপারে অস্থির ছিল পুরো দেশ। প্রতিদিনই কোথাও না কোথাও এই সাপের কামড়ে হয় মারা গেছেন, না হয় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুশয্যায় আছেন, এমন সব খবরে অস্থির ছিল গণমাধ্যমগুলো। কিন্তু মজার বিষয় হলো, বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর হঠাৎ কমে যায় সেই রাসেলস ভাইপারের আক্রমণ, আর শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাপাত্তা হয় মহাবিষাক্ত ক্ষুদ্রাকার সাপ রাসেলস ভাইপার। তার মানে কি খুলে বলার দরকার আছে কি? আলোচ্য প্রসঙ্গ রাসেলস ভাইপার নয়, আজ আলোচ্য প্রসঙ্গ হলো আগুন। হঠাৎ বেড়ে গেছে আগুন লাগার ঘটনা, যেন ঘরের আগুনে পুড়ছে দেশ। আসলে ভাবনায় ফেলেছে আগুন। কেন ঘন ঘন লাগছে আগুন? নাকি লাগানো হচ্ছে, নাকি কাকতালীয় সব ঘটনা বলছি সাজানো নাটক? আসলে কি? গেল 2 সপ্তাহে চট্টগ্রাম ইপিজেড, মিরপুর এবং সবশেষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসের ভয়াবহ আগুন কি প্রমাণ করে দর্শক? এই 3টি ঘটনা কি আসলেই কাকতালীয়, নাকি রাজনৈতিক সরকারের মন্ত্রীদের মতো বলতে হবে প্রতিপক্ষের লোকজন বা জঙ্গি সন্ত্রাসীরা ঘটিয়েছে, অথবা সরকার বিরোধী ষড়যন্ত্র বা নাশকতা? সবশেষ ঘটনা ঢাকা এয়ারপোর্টের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা কি একেবারেই অমূলক? তখন আমরা কইছি ওই গেট ভাঙ্গা ভাঙ্গা ঢুকিয়ে দেন, ভিতরে ঢুকিয়ে দেন, ঢুকার পরে মনে করেন যে যা আবার উপরে দিয়া পানি টানি দিয়ে সব বিয়ে করে। কিন্তু না, ওরা এটা করে নাই। ওরা করছে পরে আগুন যখন লাগতে 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 ওদিকে গেছে, আমরা যখন মনে করেন যে চিকের পারতে পারতে ওদিক দিয়ে যাইতেছি, আর ফায়ার সার্ভিসের গাড়ি ওদিক দিয়ে যাইতেছে। তো প্রথম অবস্থায় 1 ঘন্টা 45 মিনিট ওরা এখানে ছিল দাঁড়ানো, ঢুকতে দেয় না। এদের কি হাইকমান্ডের অনুমতি লাগবে? এদের হাইকমান্ডের অনুমতি লাগবে। হাইকমান্ডটা কে? এখন আমার গায়ে আগুন লাগছে, এক জায়গায় আপনি মলম এক জায়গায় দিবেন, আপনি যদি পুরা শরীরে লাগে মলম দিবেন কোথায়? বিষয়টা হচ্ছে এক জায়গাতে সূত্র, এখন পুরা বিল্ডিংটা জ্বরছে। বিল্ডিং জ্বরে যাক, যে ধরনের আগে যেই সময়টা ছিল ওই সময়ে যদি চেষ্টা করতো কোটি কোটি টাকার মাল সেভ করতে পারতো, কিন্তু এটাও করে নাই। কি সমস্যা, কি কারণে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না। যাদের গেছে, যার চিত যায় হ্যার ইমান যায়, এই হলো বিষয়টা ভাইয়া। দীর্ঘ সময় কেন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো না? কেন আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়িকে অনুমতির মোড়কে দীর্ঘ সময় আটকে রাখা হলো? রানওয়ে বা ওয়্যারহাউসের দায়িত্বে থাকা সিকিউরিটি কর্মীদের বারবার আবেদনের পরও কেন আগুন নেভানোর ব্যবস্থা নেওয়া হলো না? কেন মনের সুখে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখার প্রজ্বলন দেখতে হলো? কার দায়িত্বহীনতা ছিল তা কি খুঁজে বের করা দরকার নয়, নাকি কারো স্যাবোটাজ? স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয়, ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় 1.5 ঘন্টা ওইখানে স্টেবল হয়, ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসার আমরা যখন আগুনটা দেখি, তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম, ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নেওয়ার ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এভিয়েশনের। এরকম করতে করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে, চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে, ডিএচএল এর আপনার 3rd টার্মিনাল যে চলে আসলো, ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরো ছড়াই গেল। কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষ হয়ে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর, যেটা ডেঞ্জারাস গুডস বিমানের 2 নম্বর ঘটনা। এইটুকু পর্যন্ত কিন্তু আসার প্রশ্নই ওঠে না। যদি আমরা ওইখানে ওটা ঠেকাই দিই, ওইখানে ঠেকানো হয় নাই, আগুনটা 1.5 ঘন্টা ওখানে ছিল। এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, বিতর্কিত। ওইখান থেকে চলে গেল আপনার আগুনটা, সরাসরি চলে গেল কোথায়? আপনার 2 নম্বর করে থেকে আপনার 3 নম্বর ঘটনা, 2 নম্বর ঘটনা ওয়্যার হাউস, যেটা
ওইখান থেকে চলে গেল আপনার 1 নম্বর ঘটনা, যেটা আপনার ইলেকট্রনিক্স, তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি যা আছে সবগুলি তো চলে গেল। চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন। আমি বলছি আপনারা যদি আগুন নিভাতে না পারেন, পানি না থাকে বলেন, আমি আমার এখান থেকে পানি দিই, আমার পানি লাইন আছে, ওই যে ফায়ার ব্রিগেড দেওয়া যায় না, ওনারা পানি মারতে পারবে না, সমস্যা কিছু সমস্যা, পানি আগুন বেশি জ্বলবে। এভাবে জ্বলতেছে এখন পর্যন্ত জ্বলতেছে, কিন্তু এই কোনো প্রতিকার হয়নি। আর ভিতরে আপনার ক্যানোপি থেকে আগুন মারবে, গাড়ি বাইরে দিয়ে কিভাবে পানি মারবে? বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া, ওখান দিয়ে পানি আমি কিভাবে মারবো? আমার মারতে হলে আমি ক্যানোপিতে ঢুকে যাবো 8 নম্বর গেট দিয়ে, ঢুকে আমার পুরো ওপেন, তখন আমি গাড়ি পুরো ভিতরে ঢুকাই দিব, ঢুকাই দিয়ে তখন আমি পানি মারবো, আগুন নিবে। এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেষ্টনী দেওয়া, এখান থেকে আমরা ওখানে আগুন জ্বলতেছে, বাইরে আগুন জ্বলতেছে দেখতেছি, এখান থেকে পানি মারলে তো কোনো লাভ হবে না। কিন্তু তারাও তারপরে এখনো কিন্তু আপনার ফায়ার ব্রিগেড সব বাইরে, আগুন এখনো জ্বলতেছে, তারা ক্যানোপিতে এখনো ঢুকে নাই, আগুন কিন্তু জ্বলতে নিপতেছে। অতীত অভিজ্ঞতা বলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অগ্রগতি বা সিদ্ধান্ত চূড়ান্তকরণে হঠাৎ চারদিকে শুরু হয় এমন সব ঘটনা, কখনো শিশু ধর্ষণ, কখনো রাসেলস ভাইপার, কখনো তা আগুনের উপর এসে ভর করে, আর তাতে হয় কারো পোয়াবারও, সর্বনাশের আগুনে জ্বলে দেশ। অনেক সময় বলা হয়ে থাকে এসবের পেছনে কাজ করে রাজনৈতিক সরকারগুলোর ক্ষমতায় টিকে থাকা বা আন্তর্জাতিক কোনো সিদ্ধান্তকে গোপন করার কৌশল হিসেবে জনগণের দৃষ্টিভঙ্গ করাই হলো ভাইরাল সব ঘটনা। কিন্তু এখন প্রশ্ন হলো, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে গুরুত্বপূর্ণ বিচার, ছাত্র হত্যা সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত বেশ কিছু সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে হস্তান্তর প্রক্রিয়া এখনও প্রশ্নবিদ্ধ এবং জুলাই সনদ স্বাক্ষর নিয়ে চলছে পক্ষ বিপক্ষ আলোচনা সমালোচনা, ঠিক তখন ধারাবাহিক একটির পর একটি আগুনের ঘটনা আপনি, আমি বা সাধারণ মানুষ কিভাবে দেখছে তা কি দায়িত্বশীলরা বোঝেন? কার কি উদ্দেশ্য তা জনগণের বুঝতে এখন আর হয়তো কষ্ট হয় না। কিন্তু মানুষের প্রশ্ন, কারো উদ্দেশ্য সফল করতেই রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট করতে হবে? তাহলে কেনই বা সৃষ্টি হয়েছিল জুলাই বিপ্লব? তাহলে কি জুলাই বিপ্লবই ব্যর্থ হবার পথে? শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে, আর সতর্ক থাকবেন কেউ যেন আপনার অর্জন আগুনে পুড়ে ফেলতে না পারে। আল্লাহ হাফেজ।